এই বাংলাদেশের জনগণ এখন কেন চেতে না? এখন চিঙ্কু মামেরা কোথায়? এখন বাইতুল মুকাররম গরম হয় না, এখন পল্টন ময়দান গরম হয় না, শাহবাগ গরম হয় না, ব্রাহ্মণবাড়িয়া গরম হয় না, রাজশাহী গরম হয় না, দিনাজপুর গরম হয় না, হাটহাজারী গরম হয় না। কোথায় চামড়া নাই পীর না, খাবার দাবার নিয়ে একেবারে চলে গিয়েছিল। আমাদের তো রাগ হওয়ার কথা বাংলাদেশ সরকারের উপরে। আমাদের বাংলাদেশের এই মুহূর্তে তো বাইতুল মুকাররম গরম হওয়ার কথা। এই মুহূর্তে চামড়া নাই পীরের তো লাফালাফি করার কথা। এই মুহূর্তে হেফাজতের নেতাদের তো চিকরাচিকরি করার কথা। তারা এখন কোথায়? বিএনপি, ইভেন আওয়ামী লীগের লোক সবারই তো চিৎকার চেঁচামেচি করা দরকার। কেন মুসলমান ভাইদের এইভাবে সীমান্তে ফেলে রাখবে? শুধু তারা তো মুসলমান ভাই না, তারা বাংলাদেশের নাগরিক। রোহিঙ্গাদের জন্য যাদের প্রেম উথলে উঠেছিল, রোহিঙ্গা মুসলমান যারা বিদেশি নাগরিক, তাদের জন্য যাদের প্রেম, জজবা, এমনকি আমাদের গণজাগরণ মঞ্চ এই জজবা দেখিয়েছে যে না না না, রোহিঙ্গাদের জায়গা দিতে হবে, এরা মানবেতর জীবনযাপন করতেছে। এবং আমরা দিয়েছি 12 লক্ষ থেকে 14 লক্ষ, এবং প্রতি বছর মোটামুটি গিদরের বাচ্চার মতো ক্যাতক্যাতায় জন্ম দিতেছে প্রতি বছর। কোনো হিসাব নাই। তাদের বয়স দেখবেন 20 বছর, একটা মেয়ের বাচ্চা হইলো 5টা। আমি দায়িত্ব নিয়ে বললাম, বয়স হলো 30 বছর, বাচ্চা হলো 10টা। এই হলো রোহিঙ্গা। তাদের আপনি জায়গা দিয়েছেন কি কারণে? মুসলমান ভাই ভাই। তো এখন আপনার ওই মুসলমান যদি ভাই ভাই হয়, দুলাভাইও হইতে পারে, আপনার সমস্যা নাই। তো বাংলাদেশের মুসলমানদের আপনি কেন বাংলাদেশে ঢুকতে দিচ্ছেন না? বিজেপিকে কেন পাহারা দেবেন? বাংলাদেশের মানুষের তো উচিত এখন বিজেপির ঠাড়ায় থাপড়া দেওয়া দরকার, উষ্টানো দরকার। ব্যাপারটা, তুই আমার মুসলমান ভাই, তার উপর বাংলাদেশি, তার উপর মুসলমান ভাই, তাকে তুই আসতে দিবি না কেন? কেন আপনি এই শব্দটা উচ্চারণ করেন? মানবেতর কেন জীবন? একজন বাংলাদেশি মানুষ বাংলাদেশে আসবে, আপনি ঠেকাবেন কেন? আপনি রোহিঙ্গাদের আপনি জায়গা দিলেন, রোহিঙ্গাদের আপনি পাসপোর্ট দিয়ে দিয়েছেন। বাংলাদেশ কত হতভাগা, কত মুসলেকা দেওয়া রাষ্ট্র। যারা নাকি ভারত দখল করতে চায় ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে কলকাতা আর 7 সিস্টার দখল করে, তারা অন্য দেশের কথায় অন্য দেশের নাগরিকদের পাসপোর্ট দিয়ে দিতে হয়। এত বড় বীর আমরা, এত ক্ষমতা আমাদের, এত যোগ্য আমাদের নেতারা। ডক্টর ইউনূস নাকি মহান এক নবীর সমান ক্ষমতা। ভাগ্যিস আল্লাহ বলে নাই তারে। বাংলাদেশ সরকারের নাকি অনেক ক্ষমতা যারা এখন আছে। আপনি রোহিঙ্গাদের পাসপোর্ট দিলেন কেন? আচ্ছা, দিছেন দিছেন ভালো কথা, আপনি শের দিল, রোহিঙ্গাদের জায়গা দিয়েছেন 12 লাখ 14 লাখ, পাসপোর্ট দিয়েছেন 1 লাখ, সমস্যা নাই, দিয়েছেন, ভালো করছেন মুসলমান ভাই। কিন্তু এখন আপনার বাংলাদেশের নাগরিক মুসলমান ভাইদের নিতে এত হৃদয়ে ব্যথা লাগে কেন? কেন ওইখানে বিজেপি আপনি বসাইছেন? এটা তো একটা বাটপারি, মুনাফেকি, বদমাইশি, মূর্খতা, অজ্ঞতা এবং নিজের নাগরিকের সাথে গাদ্দারি করা। আপনি আপনার নিজের দেশের নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করে আপনি রোহিঙ্গাদের কিভাবে রাখেন? আমাকে এটাকে বুঝায় বলেন। আমার তো বোধে আসে না। এই বাংলাদেশের জনগণ এখন কেন চেতে না? এখন চিঙ্কু মামেরা কোথায়? এখন বাইতুল মুকাররম গরম হয় না, এখন পল্টন ময়দান গরম হয় না, শাহবাগ গরম হয় না, ব্রাহ্মণবাড়িয়া গরম হয় না, রাজশাহী গরম হয় না, দিনাজপুর গরম হয় না, হাটহাজারী গরম হয় না। কোথায় চামড়া নাই পীর না, খাবার দাবার নিয়ে একেবারে চলে গিয়েছিল সেই বার্মার সীমান্তে রোহিঙ্গাদের ওয়েলকাম জানানোর জন্যে। এখন কেন যায় না? বাংলাদেশ সীমান্তে যে সকল মুসলমান চলে আসছে, তাদের জন্য খাদ্য নিরাপত্তার তাঁবু বানায়, কেন নিয়ে যায় না? বোঝা গেল যে মুসলমান প্রেম আসলে ছিল নাটক, ওটা ছিল বদমাইশি, ওটা ছিল প্রতারণা। এই যে সিলেক্টিভ ইসলাম প্রেম, মুসলমান প্রেম, এটা সে সাজানো, এটা যে শেখানো, এটা যে রাজনীতির জন্যে। আরো কি বোঝাবাদ আছে? এখন বাংলাদেশের বুদ্ধিজীবীরা কোথায়, যারা রোহিঙ্গার জন্যে প্রতিদিন টনে টনে, মনে মনে কাগজ নষ্ট করে শত শত কলাম প্রসব করতেন, তারা এখন কোথায়? সেই বুদ্ধিজীবী সাংবাদিকেরা কোথায়? সেই মোল্লারা কোথায়? মসজিদের মিম্বরের সেই মুসলমান যারা সারাদিন চিৎকার চেঁচামেচি করেছিল যে আমার মুসলমান ভাইদের উপরে বার্মা অত্যাচার করতেছে, রোহিঙ্গাদের জায়গা দেয়, শেখ হাসিনা জায়গা দিচ্ছে না কেন? যারা সেদিন দাবি করেছিল শেখ হাসিনা কেন রোহিঙ্গা মুসলমানদের জায়গা দেয় না, চিৎকার চেঁচামেচি করে বাংলাদেশের রাজপথ থেকে শুরু করে বাংলাদেশের মসজিদগুলো গরম করে ফেলেছিলেন, তারা এখন কোথায়? সেই মোল্লারা এখন কোথায়, যারা মিম্বর থেকে বলেছিল মুসলমান আমার ভাই, রোহিঙ্গা আমার ভাই, খাবার নিয়ে চলো, কাপড় নিয়ে চলো, প্রসাদ নিয়ে চলো, ইত্যাদি ইত্যাদি, গাড়ি বাড়ি নিয়ে চলো, পারলে বিয়ে দাও, বউ সহ দাও, বলে নাই তারা? সব মুসলমান ভাই ভাই। এখন কেন নিজের দেশের নাগরিক যারা মুসলমান, যারা হিন্দু ভারতে, যারা গরুর মূত্রখোর ভারতে,
যারা রাস্তায় হাগেমুতে ভারতে গিয়ে কাজের বেটি, রাজমিস্ত্রি, ডে লেবার, দিনমজুর হিসেবে হিন্দুদের বাড়িতে কাজ করেছিল, তারা এখন ফিরে আসতে চাচ্ছে। ভারত সরকার স্ট্রং পজিশন নেওয়ার কারণে ভারত সরকার তাদের বের করে দিতে যাচ্ছে। বরং ভারত সরকারের প্রতি এই দেশের বিজেপি, এই দেশের আর্মি, এই দেশের মোল্লা, এই দেশের মিলিটারি, এই দেশের নেতাদের, এই দেশের মুসলমানদের কৃতজ্ঞতা বোধ জানানো উচিত। কৃতজ্ঞতা জানানো উচিত যে, হে মহান ভারত, হে হিন্দু ভাইরা, তোমরা আমাদের বাংলাদেশের মানুষদের জেলে না ভুল করে তোমরা অনুপ্রবেশকারী হিসেবে তাদের ক্ষমা করে দিয়ে তাদের তোমরা ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সুযোগ করে দিয়েছো, তোমাদের জানাই সালাম। তা তো বললেন না, বরং আপনি ঠিকই দিলেন কেন? এই পাটপারি কেন? কোথায় এখন চক্রবর্তী বসু টসু বাম টাম টান টিঙ্কু মাম মানবতাবাদী, তারা এখন কোথায়? তারা কেন বাংলাদেশ সরকারকে বলছে না যে আমার বাংলাদেশের নাগরিক এবং তারা মুসলমান ভাই বোন, খালা মামা শ্বশুর শাশুড়ি তারা আসতেছে, আমার গ্রামের লোক, দেশের লোক, তাদের আসতে দাও? কেন বলে না? আমি এটা জানতে চাই আপনার কাছে। আমি বাংলাদেশের ওয়াকারের কাছে জানতে চাই, আপনি আপনার বিডিআর এর প্রধানকে হুকুম দেন, বিজিবির প্রধানকে হুকুম দেন যে আপনার মুসলমান ভাই বোন, খালা মামা শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, দেশের মানুষ ভারতে থেকে বাংলাদেশে ঢুকতেছে, তাদের ঠেকান কেন? তাদেরকে ঢুকতে দেন। আপনাদের বদমাইশি কিন্তু ধরা পড়ে গেছে। আপনাদের ইসলাম প্রেম, আপনাদের মুসলমান প্রেম, আপনাদের মানবতা সব ফাঁকা বলি কিন্তু এবার ধরা পড়ে গেছে। যারা রোহিঙ্গাদের জন্য দিল কাঁদে, হাই হোসেন হাই হোসেন হাই হোসেন করলো, তারা এখন নিজের দেশের মুসলমানদের বাংলাদেশে ঢুকতে বাধা দিচ্ছে। ছি ছি, বাইতুল মোকাররমের কতিব, ছি, তোমার মুখে থুতু দিলাম। ছি, চামড়া নাই পীর, করিম ফরিম ফরিম কারা আছো, ফয়জুর করিম, তোমাদের মুখে থুতু দিলাম। ছি, হেফাজতের নেতা, তোমাদের মুখে থুতু দিলাম। ছি, বাংলাদেশি মুসলমান, তোমাদের মুখে থুতু দিলাম। যারা তোমরা ভিনদেশি মুসলমানদের জায়গা দিতে জানো, নিজের দেশের মুসলমানদের তুমি এখন জায়গা দিবা না। যারা হিন্দুস্তানে ছিল, যারা গরুর মূত্রখোর ভারতে ছিল, যারা হিন্দুরা যেই দেশের রাস্তায় হাগে মুতে সেই ভারতে ছিল, সেইখানে তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামের লোক, প্রতিবেশী নাগরিকেরা সেই দেশে গিয়ে কাজের মহিলা হিসেবে কাজ করে, সেখানে দিনমজুর হিসেবে কাজ করে, তাদের তোমরা এখন নিতে চাও না কেন? এই ভণ্ডামিতে তোমরা কি বোঝাতে চাও? হে বাংলাদেশের বাঙ্গ মুসলমান, হে বাংলাদেশের বাম ফরিদ ভাই, আমি একটা ইয়ে দেখাই, এনটিভির একটা প্রতিবেদন আছে, আমি প্রতিবেদনটা একটু দেখাতে চাই যে সেখানে আসলে কি হচ্ছে, আমরা একটু দেখি। মানে কোনো পাসপোর্ট টাসপোর্ট করে যাননি? এমনি না এমনি গেছি আমরা সব সামনে সামনে, তার 10-15 বছর হয়ে গেছে। কত বছর আগে গিয়েছেন বলতে পারবেন? ওই তো 10-15 বছর। 10-15 বছর আগে গিয়েছেন। এখন তারা আপনাদেরকে এইখানে মানে বাংলাদেশে কেন পাচার করে দিচ্ছে বা কেন পুশিং করে সেটা মোদি দিতেছে, মোদি মুসলমান ডাকবে না তাইতে। এখন এখন আপনাদের চাওয়া কি? আমাকে আমরা বাড়ি চলে যাই, আর কি করবো, দেশের বাড়ি চলে যাই, দেশের সেই দেশে চলে যাই। আমি আরো দু একজনের সাথে কথা বলতে চাই, আমি তাদের সাথে কথা বলে এবং তাদের কাছ থেকে জানতে চাই আপনি কি কাজে গিয়েছিলেন ভারতে? আমার স্বামী অসুস্থ ছিল, ক্যান্সারের রুগী, আমি বাসন মাজতাম আর এর চিকিৎসা করতাম, আর কিছু করতে যাইনি আমি। আপনার স্বামী ক্যান্সারের রুগী? হ্যাঁ, এই তো। কত বছর আগে গিয়েছিলেন? 4 বছর আগে? 7 বছর। তো 7 বছর আগে গিয়েছিলেন বাংলাদেশের, মানে পাসপোর্ট ভিসা করে গিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু কেমন বাঁচাতে যাই, আমার পাসপোর্ট নষ্ট হয়ে গেছে। ফিরে আসছিল, তাও সিল মেরে দিয়েছে, কোনো কাজে লাগবে না এই বলেছিল। তারা পাসপোর্টকে ড্যামেজ করে দিয়েছে, সব কিছু নষ্ট হয়ে গেছে। এখন বাংলাদেশ সরকারের কাছে কি আপনাদের দাবি? আমার দাবি, আমি এখানকার নাগরিক, বাংলাদেশের নাগরিক, আমার মেনে নিতে হবে। আপনাদের বাসা কোথায়? আমার খুলনা বাড়ি, এই দেখেন সব আছে। দর্শক, আমি এই মুহূর্তে তারা তাদের একটি কাগজের ফটোকপি দেখাচ্ছেন। আপনি দেখলেন তো কি বললো? প্রথমত তারা 7 বছর, কেউ 10 বছর। ফরিদ ভাই, আমরা ওই ভিডিওটা কন্টিনিউ করব না। এই হলো আসলে ওখানকার পরিস্থিতি। এখানে অনেক মানুষ যারা বলছে তারা বাংলাদেশের নাগরিক, তারা বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে তারা ভারতে গিয়েছিল,
তাদের অনেকের কাছেই বৈধ কাগজপাতি নেই, আবার কারো কাছে আছে, কিছু ডকুমেন্টস তাদের কাছে আছে। এখন এই মানুষগুলো নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছে। বিজিবি তাদেরকে রিসিভ করেনি, বিএসএফ ওদেরকে ওখানে ফেলে রেখে গেছে। এমন ঘটনা কিন্তু সীমান্তের বিভিন্ন পয়েন্টেই কিন্তু আছে। কি কি মানে এই যে পরিস্থিতিটা, এই নোম্যান্স ল্যান্ডে কিন্তু ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়তে থাকবে এমনটা মনে হচ্ছে। আরো বাড়বে। ফরিদ ভাই, আপনি কি খেয়াল করেছেন তাদের ভাষাগুলো? আমি এই জন্যই বলেছি একটা মুসলমান পাবেন না কৃতজ্ঞ। তারা তো বের করে দিবে লাথি মেরে। এটা যদি বাংলাদেশ হতো তো লাথি মেরে বের করে দিত, লাথি মেরে বের করে দিত বাংলাদেশ হলে। ধরেন এইভাবে বাংলাদেশে হিন্দুরা আসছে আর তারা এই ধরনের কথা লাথি মারতো, তখন বাংলাদেশের মুসলমানের তাদের পিঠে আর চূর্ণ বিচূর্ণ করে দিত। আপনি দেখেন তারপরে ভাষাটা দেখেছেন, বললো যে মোদি আমাদের বার করে দিচ্ছে। ভাষাটা শুনেছেন তো? তারা কিন্তু বলেন, দেখেন তার মানে মোদির দোষ। 15 বছর যাবত অবৈধভাবে থাকে, অবৈধভাবে খায় দায়, অনুপ্রবেশকারী। তার এই থিঙ্কিংই নাই সে একটা অপরাধ করেছে। সে যে একটা অপরাধ করেছে সেটা তো নাই, বলতেছে মোদি বাইর করে দিতেছে। আমি বললাম না, এরা বাংলাদেশে আসার পরে প্রত্যেকেই ভারত বিরোধী, মোদি বিরোধী হবে, প্রত্যেকে হিন্দু বিরোধী, এরা প্রত্যেকে হিন্দু বিরোধী। এতে তো বের করে দেওয়া উচিত। আমার মতে বাংলাদেশের একটা অনুপ্রবেশকারীকে ভারতে থাকতে দেওয়া উচিত না, বের করে দেওয়া উচিত। এদের মিনিমাম, এরা কি একবার, আপনি এত ভিডিও দেখতেছেন, একটা ভিডিওতে বলতে কোনো মুসলমানকে বলতে শুনেছেন আমরা অবৈধভাবে এসেছিলাম ভারত এবং ভারতের হিন্দুদের প্রতি আমরা কৃতজ্ঞ, বলতে শুনেছেন? উল্টো শুনলেন। ওই যে একজন দেখেন ক্যান্সারের রোগী, ওইখানে 7 বছর যাবো তার কাগজ মিথ্যা কথা বলেছে, কিন্তু আমি এটা জানি ওই নারীটি অর্ধেক মিথ্যা কথা বলেছে। মেডিকেল ট্যুরিজম সম্পর্কে আমার মুখে, আপনি অবৈধভাবে কিভাবে চিকিৎসা করলেন? সে অবশ্যই ভারতীয় কাগজ বানিয়েছিল, সেগুলো এখন সে অস্বীকার করতেছে। কারণ আপনি কিভাবে চিকিৎসা করবেন? কারণ আপনি যদি চেন্নাই গিয়ে থাকেন আপনাকে পাসপোর্ট দেখাইতেই হবে, নাহলে আপনার চিকিৎসা হবে না, হবেই না। 7 বছর কেমনে থাকলেন? আসলে এরা কাজ করতে গিয়েছিল, এরা কাজ করেছে সেখানে। হ্যাঁ, ওই যে ভুয়া কাগজ বানিয়ে তারা চিকিৎসা করিয়েছে, কোনো সন্দেহ নেই। এখন আপনি বলবেন মানবতা দেখাবেন, এদের কি একটু ভারতের প্রতি, নরেন্দ্র মোদীর প্রতি, সব ভারত সরকারের প্রতি, নরেন্দ্র মোদী বলার দরকার নেই। তারা কিন্তু বলে নাই ভারত সরকার আমাদের বের করে দিচ্ছে, মোদী বের করে দিচ্ছে আমাদের মুসলমান বলে। ভাষাটা দেখেছেন তার ভাষাটা দেখেছেন? এই নারী কিন্তু আবার বাংলাদেশের হিন্দুদের বের করে দেওয়ার পক্ষে। এই নারীটি তাকে দেখতেছেন সরল না, বাংলাদেশে কোটটাই পরা হোক, জুব্বালা হোক আর ক্লিন শেপ করা হোক আপনার মতো। ম্যাক্সিমাম 95% মুসলমান এই ধরনের চিন্তা চেতনা রাখে। তারা খাবে ভারতের, পড়বে ভারতের, চিকিৎসা নিবে ভারতের, কাজ করে খাবে ভারতের, কিন্তু ভারত আর হিন্দুকে গালি দিতে হবে। ফরিদ ভাই আপনার সাউন্ড কিছুটা কম, এটা দর্শক বলছে। তাই কমে গেল। আচ্ছা, আপনার কথা বলতে থাকেন, আমি দেখি। ও হ্যাঁ, কমে গেছে। জি, আমি এখন বোধহয় শোনা যাচ্ছে, রাইট? সাউন্ড কমে গিয়েছিল, এখন বোধহয় মনে হয় শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, এখন ঠিক আছে। যেটা বলতেছিলাম সেটা হলো যে আপনি দেখেন কিরকম প্রতারক। একদিকে বাংলাদেশের শাসক গোষ্ঠী প্রতারক, বাংলাদেশের মুসলমান প্রতারক। তারা তাদের মুসলমান ভাই এবং বাংলাদেশি ভাইদের, বোনদের, এখন আর খালাদের, মাসিদের এখন আর গ্রহণ করতেছে না। পাশাপাশি যারা অনুপ্রবেশকারী, অপরাধী, তারাও বলতেছে মুসলমান বের করে দিচ্ছে নরেন্দ্র মোদী। ন্যারেটিভটা পয়দা দেখেন। যে ব্যক্তিটি ভারতের নোম্যান্স ল্যান্ড, এই মুহূর্তে নোম্যান্স ল্যান্ডে বসে বলে নরেন্দ্র মোদী মুসলমানদের বাইর করে দিতেছে, তাহলে সেই মহিলাটি বা সেই পুরুষটি বাংলাদেশে এসে কি বলবে? আমাকে বুঝায় বলেন। ন্যূনতম কৃতজ্ঞতা বোধ নাই বাংলাদেশের মুসলমানদের, ন্যূনতম, থাকবেও না। এটাই স্বাভাবিক। আপনি দেখেন এরা তো পাকিস্তান যায় না, পাকিস্তান তো ভিসা ফ্রি যায় না। কেন যায় না পাকিস্তানে? একজনও তো যায় না। তারপর জাহাজে গেলে আরো টাকা পয়সা খরচ কম, যায় না কেন? থাকবে ভারতে, খাবে ভারতে, গালিও দিবে ভারতকে। ব্যবসা ভারতের ডিজেল ছাড়া এই দেশের কিছু চলে না, এই দেশের চাক্কা চলে না, পেট্রোল পাম্প চলে না, গালিও তার। ভারতেও বাঙালির আছে তো, ভারতে কয়েক লাখ বাঙালি আছে যারা খুবই মানবতার জীবন যাপন করছে পাকিস্তান। সেটা তো 71 সালের। এখন যায় না কেন? এখন তো সম্পর্ক ভালো, এখন তো পাকিস্তান তো এখন আব্বা হয়। তারপরও তো পাকিস্তানের গীত ইয়ারা গায়, এরা তো ভারতের গীত গাইতে শুনলাম না। এমনকি যে এখন ভারতে থাকে, খায়, কাজ করে, তারাও তো ভারতের গীত গায় না। আর যারা বাংলাদেশে থাকে তো গাইবেই না।
এরকম বেঈমান সম্প্রদায়কে কারা জায়গা দিবে পৃথিবী? আপনি বলেন আমাকে, আপনি দিবেন? আমি বললাম তো, এইরকম 1.5 কোটি মানুষ যদি বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসেবে থাকতো, তাহলে বাংলাদেশের মুসলমান ওই 1.5 কোটি হিন্দুকে হয় কনভার্টেড করে মুসলমান বানাইতো, আদারওয়াইজ নারীদের বিক্রি করে দিত, আর না হয় লাথে এদের বের করে দিত। কিসের বিজেপি আর বিএসএফ দেখতো? এই বাংলাদেশের জনগণ সালনাই কুত্তার নাম মাঙ্গা এমনিতেই প্রতিদিন ভারত দখল করতে যায়। তাহলে এরা কি করতো যদি ভারতের হিন্দুদের বাংলাদেশে 1.5 কোটি পাইতো? কি করতো? এখন মানবতার ধ্বজাধারীরা এখন কোথায়? তারা কেন বলে না বিজেপি কে বর্ডার খুলে দিতে, যেভাবে তারা রোহিঙ্গার জন্য খুলে দিয়েছিল? তারা রোহিঙ্গাদের জন্য যুদ্ধ, সেইখানে বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, চামড়া নাই, পীর সহ, এমনকি আমাদের গণজাগরণ মঞ্চ, সবাই চলে গিয়েছিল রোহিঙ্গাদের ওয়েলকাম জানাইতে। এখন কেন ওয়েলকাম জানাইতে সীমান্তে যায় না? এখন কেন ওয়েলকাম জানাইতে বাংলাদেশের অনুপ্রবেশকারী যারা ভারতে রয়েছে তাদেরকে কেন ওয়েলকাম জানায় না সরকার? কেন তাদের বাধা দিচ্ছে? কেন বাংলাদেশের কোর্টে কেউ মামলা করে না যে আমার বাংলাদেশি নাগরিককে ঢুকতে দাও? অথচ তারা তখন কোর্টে গিয়েছিল রোহিঙ্গাদের যেন বাংলাদেশে জায়গা দেয়। এরকম প্রতারক, মিথ্যুক, ধোঁকাবাজ কোনো সম্প্রদায় এবং কোনো সরকার থাকতে পারে? এটা বাংলাদেশেই কেবল সম্ভব, মুসলমানদের পক্ষেই সম্ভব, বাংলাদেশ সরকারের পক্ষেই সম্ভব। এখন বাংলাদেশের কলামিস্টরা কোথায়? বরেণ্য সাংবাদিক নাই, কেউ এখন নাই, কেউ নাই। এই বাংলাদেশের আমাদের প্রখ্যাত প্রিয় কবি, মহান কবি নির্মলেন্দু গুণ বলেছিলেন, প্রয়োজন রোহিঙ্গাদের জন্য আমি আরেকবার মুক্তিযুদ্ধ করব। কয়েকদিন আগে আবার পোস্ট দিয়েছে, হিন্দুদের কি করলে তোমরা থাকতে দিবা বাবা, একটু বলো। গুন্দার এইবার একটু আকল হয়েছে আর কি। তো এখন গুন্দাদের বাদ দিলাম, হিন্দুর কথা। বায়তুল মোকাররমের খতিব কেন এখন বলে না ব্রাহ্মণবাড়িয়া এক কি যেন আরেক কোন যেন একটা আছে কি হানজালা নাকি হারামজালা আছে, এক মহান এমপি, মহান পীরের বংশধর, তারা কেন এখন বলে না হে বাংলাদেশ সরকার? সে তো নিজে এমপি, বলবে আমি এমপি, আসো কসবা দিয়ে চলে আসো, রাজশাহীতে চলে আসো বাংলাদেশি মুসলমান। কেন এখন বলে না? কেন এখন হাটাজারি মাদ্রাসা থেকে চিৎকার চেঁচামেচি উঠে না যে আমার বাংলাদেশের মুসলমানকে কেন তুমি সীমান্তে আটকে রাখছো? হিন্দুস্তানের সেই গরুর মুতখোরের দেশের মধ্যে যাইতে দিছো তুমি, কেন এখন প্রতিবাদ উঠে না? আমি এই প্রশ্নটা আপনার মাধ্যমে রেখে দিলাম, দর্শক এটা বিবেচনা করে। আমি জানি এরপরও আমার এই গালি দিবে। ঠিক ওই যে যেমন ওই যে মহিলাটা দেখলেন ডিমের হালি আর 3টায় বেছে 5টায় বেছে না। এখন কেউ বলতে পারে মহিলাটি সরল, সরল মহিলা বুঝি সাতক্ষীরা থেকে বুঝি কেরালায় যায়? সরল মহিলা বুঝি এটা বলে নরেন্দ্র মোদী আমাদের বাইর করে দিতেছে? একবারও কিন্তু বলে নাই ভারত সরকার, বলছে নরেন্দ্র মোদী মুসলমানদের বাইর করে দিতেছে। মনে হয় দেশটা তার বাপের। পাকিস্তান, মুসলমানেরা পাকিস্তান নিয়েছে, তারপরও স্বাদ মিটে নাই, ভারতেই থাকতে হবে, ভারতে খাওয়া, ভারতের গালি দিতে হবে। আপনার মনে থাকার কথা 47-এ ভারতের মুসলমানেরা পাকিস্তান চায় নাই, অথচ ইউপির মুসলমানেরা ভারতের সেই 47-এর মানে ভারতবর্ষের ইউপির মুসলমান পাকিস্তান চেয়েছিল, হায়দ্রাবাদের মুসলমান পাকিস্তান চেয়েছিল, কলকাতার মুসলমান পাকিস্তান চেয়েছিল। তারা কিন্তু যায় নাই, পাকিস্তানে যায় নাই, ভারতেই ছিল। ইভেন 2-4 জন যারা গিয়েছিল পাকিস্তানে, তারাও মুসলমানরা ফিরে এসেছে। পাকিস্তান তাদের সাথে হাত মে লোটা মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, হাত মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। সেই সাধের পাকিস্তানে কিন্তু ভারতের মুসলমানরা যায় নাই, বরং বেলুচরাম পাকিস্তান চায় নাই, বরং যারা পেশোয়ারে থাকে তারা চায় নাই। কিছু মুষ্টিমেয় মানুষ, সিন্ধের কিছু মানুষ পাকিস্তান চেয়েছিল, খোদ পাঞ্জাবের মুসলমানেরা পাকিস্তান চায় নাই। সেই সব ভারতের মুসলমানরা চেয়েছিল, তারা ভারতেই আছে। আবার যে বাংলাদেশের মুসলমান যারা সারা দিন মানে মানে ভারত এবং হিন্দুকে গালি না দিলে যাদের ইমান পুক্ত হয় না, ডান হোক বাম হোক আর হিন্দু হোক আর মুসলমান হোক আর যাই হোক, নামাজ পড়ুক আর না পড়ুক, ভারত এবং হিন্দুকে গালি না দিলে যাদের ইমান পুক্ত হয় না, তারা কেন ভারতে গিয়ে থাকে? কেন ভারতে গিয়ে থাকে? আর আমাদের গালি দেয় আমরা নাকি ভারতের দালাল, আমরা ভারতে গিয়ে থাকি। আরে ভাই, আমরা নয় ভারতের দালাল, আমরা ভারতে থাকবো। তোমরা কেন আসো ভাই? তোমরা ভারতের দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা যারা স্লোগান দেয়, তারা কেন এদের ফিরিয়ে নিয়ে যায় না? এত বেহায়া কেন বাংলাদেশের মুসলমান? এত বেহায়া কেন বাংলাদেশের বিএনপি? এত বেহায়া কেন বাংলাদেশের জামাত? এত বেহায়া কেন বাংলাদেশের হেফাজত? এত বেহায়া কেন চামড়া নাই পীর? এত বেহায়া কেন হাটাজারি মাদ্রাসা ছাত্রা? তারা তাদের লোকজন কেন ফিরিয়ে নিয়ে যায় না? কেন ভারত এখনো রেখে দিয়েছে নোম্যান্স ল্যান্ডে, তাও আবার মানবেতর জীবনযাপনের কথা বলতেছেন? এর জন্য দায়ী তো বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মুসলমান।
ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে তাদের জেলে না পুরে তাদের ডিটেনশন ক্যাম্পে না রেখে আসার সুযোগ দিতেছে। জি, ধন্যবাদ। এই একটা বিষয় নিয়ে বারবার আলোচনা করতে আমার ভালো লাগতেছে না। জি জি, ফরিদ ভাই, আমি রফিক ভাইয়ের কাছে একটু আসি। রফিক ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? রফিক ভাই কি শুনতে পাচ্ছেন? রফিক ভাই কি সমস্যা? রফিক ভাই কোনো সাউন্ড পাচ্ছি না তো। ও, রফিক ভাইয়ের সাউন্ড আছে। রফিক ভাই, আপনি ক্যামেরা আহ, হ্যাঁ জি ঠিক আছে। রফিক ভাই, রফিক ভাই আপনাকে এনটিভির প্রতিবেদনটা দেখিয়েছি আমরা। আমরা দেখলাম সেখানে নোম্যান্স ল্যান্ডে বেশ কিছু মানুষ বিএসএফ রেখে গেছে, বিজিবি তাদের রিসিভ করেনি, ওরা ওখানেই আছে, ওদের কিছু সাক্ষাৎকার নিয়েছে। এনটিভি অবশ্যই সাক্ষাৎকারটা দেখেছেন। এই হলো সীমান্তের পরিস্থিতি। সীমান্তের বহু জায়গায় এই পরিস্থিতি বিরাজ করছে এবং ধীরে ধীরে সম্ভবত নোম্যান্স ল্যান্ডে এই ধরনের মানবেতর পরিস্থিতি আরো দিনকে দিন বাড়তে থাকবে। আপনার কি মনে হয় এই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া সম্ভব? রফিক ভাই। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা। দেখেন আপনি এটা আমাদের বাংলাদেশের ধন্যবাদ বাংলাদেশের সাংবাদিক অনলাইনের আপনার এনটিভি। আমি আজকে শুধু বাংলাদেশের সাংবাদিকের একজন পাইলাম যে সাক্ষাৎকার দিল, আমাদের যে নাগরিক ইন্ডিয়াতে যে আছে তারা নিজে সাক্ষাৎকার দিল এই মহিলার। তবে আমি ইন্ডিয়ান যে সাংবাদিকদের কাছে যে সাক্ষাৎকার দিছে, অসংখ্য সাক্ষাৎকার দিছে ইন্ডিয়ার সাংবাদিকদের কাছে অনলাইনে, যে তারা বাংলাদেশের নাগরিক কোন ডিস্ট্রিক্টের কোন গ্রাম কোন সব দিছে। আজকে এইটা আসলো আজকে যে আমাদের দেশের সাংবাদিক এটা করছে আমাদের দেশের সাংবাদিক যেহেতু এটা সাক্ষাৎকারটা নিছে, এখন তো আর বাংলাদেশ আমাদের এই যে আপনার ফরিদ ভাইয়ের যে ওই যে বাবির পুলারা, তারপরে ওই যে জামাত ইসলামের যে পাঁচ ট্যাঙ্কের যারা পাঁচ ট্যাঙ্ক যাই বলেন, তারা কিন্তু এই কথা বলার কোনো সুযোগ কমে গেল না। এখন আমি কিন্তু এগুলি নিয়ে অনেক কথা বলছি, আমি ভিডিওতে বলছি যে যেহেতু তারা নিজেরাই স্বেচ্ছায় স্বীকৃতি স্বীকার করতেছে যে আমরা বাংলাদেশের এমুক জায়গার নাগরিক, সুতরাং এখানে তো আর ভাই এটা আর মিথ্যা বলার কিছু সুযোগ নাই। এখন হ্যাঁ, এখানে হয়তো ভুল ভ্রান্তি হইতে পারে, এরকম তো না এদেরকে জোর করে পাঠায় দিচ্ছে, এরকম না। তারা স্বীকার করছে দেখেই কিন্তু তারা ওইখানে শেল্টার সেন্টারে আসছে, সীমান্তের কাটাতারের কাছে আসছে, পরে শেল্টার সেন্টারে নিয়ে ওরা বায়োমেট্রিক পদ্ধতিতে এরাই করতেছে। ভারত সরকারের এই রাইটস আছে যে তার অনুপ্রবেশকারীকে সে জোর করে পাঠাইতে পারে, এটা তার রাইটস আছে। আপনার দেশে আপনি জোর করে পাঠাইতে পারবেন না বিদেশিদের? এটা তো হইল না। এখন মনে করেন যে জিনিসটা হচ্ছে যে জেনে স্বীকার করতেছে। এখন আমি এই যে আজকে তো মানে অনেকগুলি আপনি তো বলছেন যে সীমান্তের বিভিন্ন জায়গায় এখন ঝিনাইদহ বলেন, বিভিন্ন জায়গায় আপনার চাঁপাইনবাবগঞ্জ বলেন, আপনার সাতক্ষীরাতে তো আছেই, মানে এদিক দিয়ে আজকে মানে ওই দিক দিয়ে অন্য দিক দিয়ে আরেকটা আসছে, পঞ্চগড়ের দিকে আছে, মানে বিভিন্ন সীমান্তের অনেকগুলি পয়েন্ট দিয়ে কিন্তু এরকম ঘটনা কিন্তু আজকে আসছে। এবং আজকে দেখলাম একটা হইলো আপনার বিডিআর এবং আমাদের বিএসএফ একদম মুখোমুখি তর্কবিতর্ক হচ্ছে। ধরেন আপনার 10 হাত দূর থেকে তর্ক বিতর্ক করতেছে। এখন আমার যেটা কথা হলো যেটা কি, এটা তো একটা মানে স্থায়ী সমাধানের দিকে যাওয়া উচিত। এখন আমাদের যে যারা এই স্থায়ী সমাধানে কাজ করবে, এটা কূটনীতিক চ্যানেলে কাজ করতে হবে না, কূটনৈতিক চ্যানেলে কাজ করতে হবে। এখন আমাদের পররাষ্ট্র হয়ে গেছে জাতিসংঘের মহাসচিব সাসা, তাই না? এখন ওটা নিয়ে ব্যস্ত। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ওনার তার কলিকের ওই জয়ে ওনারা আত্মহারা, কি করবে না করবে, ওনার এই যে দেশের অবস্থা হচ্ছে, দেশের নাগরিক এটা যে এই যে বিপদের মধ্যে আছে, সেটা নিয়ে কোনো আলোচনা নাই। যে কোনো সময় একটা সংঘর্ষের মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক প্রবল। কারণ আজকে আমি যারা দেখলাম বিএসএফ এবং বিজেপি যে এই 10 হাত দূর হবে মনে হয়, আপনি একটা ভিডিও আসছে যে তারা তর্ক বিতর্ক করতেছে। এই যে জিনিসগুলি, এটা তো আপনার যেহেতু দুইজনের কাছে অস্ত্র আছে, কিন্তু যেখানে তর্ক বিতর্ক হয় অস্ত্র থাকে, সেখানে একটা দুর্ঘটনা ঘটা কিন্তু অস্বাভাবিক কিছু না। কিন্তু ফরিদ ভাই, এটা কিন্তু একটা মানে হওয়ার খুব সম্ভাবনা থাকে, কারণ যেহেতু 10 হাত দূর তারা তর্ক বিতর্ক করতেছে এই ব্যাপারটা নিয়ে। অনেকগুলি সিরিয়ালি দাঁড়াইছে, আমাদের বিজিবি তাদের বিএসএফ সিরিয়ালি দাঁড়াইছে, এবং সবার কাছে অস্ত্র আছে। এই জিনিসগুলি যদি মানে চিন্তা করা উচিত
আর কূটনৈতিক চ্যানেলে যদি এগুলি কাজ না করে, আলোচনা না হয়, তাহলে তো এই জিনিসের সমাধান হবে না। আপনি যদি জাতিসংঘ হইতেছেন, মহাসচিব হইতেছেন, আবার জাতিসংঘের সভাপতি হয়েছেন, এগুলি নিয়ে দৌড়াদৌড়ি করেন, দেশের যে এত করুণ অবস্থা, এগুলি নিয়ে আমাদের কোনো ইয়া নাই, আপনারা আত্মহারা হয়ে গেছেন গা। এইগুলি আমি তো কয়েকটা আমার নিজের চ্যানেলে অনেকগুলি ভিডিওতে বলছি যে সরকারকে এভাবে পদক্ষেপ নেওয়া উচিত জরুরি ভিত্তিতে, নাহলে তো এটা তো সমস্যাটা মানে বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এবং এখন এই যে আপনি বললেন যে এটা তো প্রতিনিয়তই আসতেছে, এখন কিন্তু প্রতিনিয়তই আসতেছে। আর আমাদের দেশের অনেক যারা বিশ্ব আলোচক যারা আছে, ওই যে টিভিতে যারা যায়, ওরা যে এমন গান গায় যে অবৈধ কি পুশিন, আরে ভাই পুশিন বলেন কিভাবে? এই যে সাক্ষাৎকার দিচ্ছে এনটিভিতে, এটা কি পুশিন না পুশব্যাক? জবাব দেখ। আপনার ইন্ডিয়ান যেহেতু যারা মিডিয়াতে কাজ করে, তারা তো ইন্ডিয়ান চ্যানেলগুলি দেখার কথা, ইন্ডিয়ার চ্যানেল না দেখো, ওদের তো আপনার অনলাইন যারা এই যে আমাদের ছোটখাটো যারা ভিডিও করে, তাদের চ্যানেলগুলি দেখার কথা। ওগুলোতে ভিডিও আসতেছে অনলাইনে, আসতেছে, তারা সাক্ষাৎকার নিচ্ছে কোন গ্রামের, বাবার নাম কি, দাদার নাম কি, খালুর নাম কি, সব বলতেছে। তাহলে এখানে আপনি এটার কিভাবে অস্বীকার করবেন? এটা অস্বীকার করতে শুনে এবার আপনি যদি মানে আপনি বলতে পারেন যে আমার দেশের বৈশাখ দেশের বিরুদ্ধে কথা না, আমি তো দেশের বিরুদ্ধে কথা না, এটা তো আমার দেশের জনগণ অন্য জায়গায় একটা বিপদে পড়ছে গে, তা আমার তো দেশের জনগণের পক্ষে আমি কথা বলবো না? যেমন আমেরিকার কোনো নাগরিক যদি বাংলাদেশে অন্যায় করে অ্যারেস্ট হয়, আমেরিকা সরকার এসে নিয়ে যায় তাদেরকে, এরকম করতে অনেক আছে জানেন আপনারা। তার একটা নাগরিক যদি অন্য কোনো দেশে আমেরিকার আটকা পড়ে কোনো কারণে, তাকে স্পেশাল বিমান পাঠায় একজনকে নিয়ে যায়। তা আমাদের দেশের নাগরিক তারা চিৎকার করতেছে, চাচামি করতেছে যে আমরা এমুক জায়গার নাগরিক, এরপরে আমাদের এগুলি নিয়ে কোনো মানে ইয়া নাই। উল্টা ভাবে আমাদের মিডিয়া বলতেছে কি যে এরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকাই দিচ্ছে, পুশিন করতেছে। পুশিন মানে কি? মানে তাদের দেশের নাগরিক আমাদের দেশে পাঠাই দিচ্ছে। হ্যাঁ, হইতে পারে এখানে এগুলো ভুল ভ্রান্তি হইতে পারে, অনেক কুচুকরির মধ্যে, তবে এর কুচুকরি দেখার কোনো সুযোগ নাই। এখন যারা করতেছে ইন্ডিয়ান যে বিএসএফ, তারা বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার ওরা করতেছে, আপনার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, নিয়ে কনফার্ম করতেছে, কনফার্ম করার পরে ওরা কিন্তু ওদেরকে এদেশে পাঠানোর চেষ্টা করতেছে। যা হোক, এখন আলোচনাটা হয়তো কূটনৈতিক চ্যানেলটা ওরকম ভাবে স্ট্রংলি কাজ করতেছে না, দেখি আপনার এগুলি সমাধান হচ্ছে না। আমি শুনছি যে বিএসএফ আর বিজিবি নাকি ওরা নাকি কয়েকবার বৈঠক বসছে, এখন কি বৈঠক বসে, কোন পর্যায়ে বৈঠক বসছে সেটা আমরা আসলে জানি। এখন এটা তো আসলে আমাদের কূটনৈতিক যে নেতা আছে, ওই নেতারই তো খবর নাই, উনি তো জাতিসংঘ নিয়ে ব্যস্ত, উনি হলো ওনার এজেন্ডা নিয়ে ব্যস্ত। উনি ওইটা তো আমরা বলবো না, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, যারা এই দেশের রাজনীতি করে, যারা এমপি আছে, তারাই কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে। ওই আমাদের বর্তমানে আমাদের পররাষ্ট্র মন্ত্রী নিয়ে, পররাষ্ট্র মন্ত্রী পররাষ্ট্র দুইজনই হলো মনে করেন যে ওটা নিয়ে আত্মহারা, দেশের যে সমস্যা, এই সমস্যা নিয়ে চিন্তা করেন। আর মিডিয়াগুলি কি করতেছে কি আমাদের, ওরা বলতেছে যে এটা সকলে কুশিন করতেছে, মানে এটা ভারতীয় নেবে আমাদের সবাই। এইগুলি আসলে ছাড়তে হবে, প্রকৃত জিনিসটা মানতে হবে। ওরা অনলাইন যুগ ভাই, এটা আপনি ঢাকিয়ে রাখার কোনো সুযোগ নাই, এটা অনলাইন যুগ, কোনো সুযোগই নাই। আপনি যতই বলেন না, কোনো লাভ নাই কোনো। এটা বললে আপনি বরং স্যার ছোট হবেন, যে ফরিদ ভাই বললো না ঘৃণা করতেছে, ঘৃণা করার কথা এটা। এখন আমি যদি এটার ইয়াতে বলি, আমি যদি আমার এই যাদেরকে এই দেশে পাঠাচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলি, এই দেশে তাদের আত্মীয় স্বজন আছে, তারা আমাকে ঘৃণা করবে। খেয়াল করেন জিনিসটা, যারা ওইখানে আটকা পড়ছে, ওই দেশে গিয়ে আমরা আটকা পড়ছে না, আইতে পারতেছে না, এই দেশে এদের আত্মীয় স্বজন আছে, তারা আমাকে ঘৃণা করবে না? আর যারা ওইখানে মিডিয়াতে ওরা যে ওই দেশে আটকা পড়ছে, ওরাও কিন্তু দেখবে, দেখে কি বলবে, ওই বেটা আমার বিরুদ্ধে কথা বলতেছে, আমি ওখানে বিপদে পড়ছি, ও বেটা আমার বিরুদ্ধে কথা বলে। তার মানে কি? আপনি কিন্তু এই জন্য তো আমরা সঠিক জিনিসটা যেটা, সেটাকে তো আমাদের ফুটায় উঠাইতে হবে, মানুষের সামনে ফুটায় উঠতে। সরকার এটা নিয়ে, সরকারই তো ধরেন আমাদের মিডিয়াগুলি যেভাবে কথা বলে, সরকারকে মনে কথা আরো সহযোগিতা করতেছে। সরকার এইভাবে যাতে না কিছু বলে সেই চিন্তা ভাবনা করে কথা বলে। আমরা বুঝি না আসলে এইসব, এটা কোন ধরনের সাংবাদিকতা সেটা আমি বুঝি না। ধন্যবাদ। জি রফিক ভাই। ফরিদ ভাই, আমি একটু বাংলাদেশে আসি, বাংলাদেশের একটা বিষয় নিয়ে আলোচনা করি, পরে আরো আলোচনা হবে সম্ভব হলে। 391 দিন জেল জামিনে মুক্তি পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী, কিন্তু মুক্তির পর তাকে নজরদারিতে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। তার বাড়ির আশপাশে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। প্রশ্ন হলো, সরকার কি ফ্যাসিবাদী কায়দায় রাজনীতি নিয়ন্ত্রণ করছে?
ফরিদ। জি, ধন্যবাদ আপনাকে। মানে আপনি বললেন যে সরকার কি বর্তমান মুসলিকা সরকার কি ফ্যাসিবাদী কায়দায় আচরণ করতেছে কিনা। এই সরকার তো ফ্যাসিবাদী। এই সরকার ফ্যাসিবাদী না মানে জয় বাংলা স্লোগান দিলে মানুষকে মেরে ফেলে। কারো বাপ যদি আওয়ামী লীগ করে তার সন্তানকে ধরে নিয়ে যায়। কারো সন্তান যদি আওয়ামী লীগ করে মাকে মেরে ফেলে। এটা ফ্যাসিবাদী সরকার না? যেখানে আওয়ামী লীগের মতো বড় একটি দল নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, জামাত সিদ্ধ, এটা ফ্যাসিবাদী দল না? আপনার কি আপনার সন্দেহ আছে কি এটা ফ্যাসিবাদী দল নয়? তো এরা তো ফ্যাসিবাদী আচরণ করবেই। যারা মনে করে যে স্বাধীনতা বিরোধী দল রাজনীতি করতে পারবে আর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, তারা তো ফ্যাসিবাদী। এই বাংলাদেশে যে মব ভায়োলেন্স চলতেছে, যে ভায়োলেন্স চলতেছে, এগুলো তো ফ্যাসিবাদী চরিত্র। তারা কি বিরোধী দলকে সহ্য করতে পারে? অবশ্য তারে জামাতের নেতা কুলাঙ্গার বললে দোষ নাই, এই সরকারের কুলাঙ্গার সরকার বললে দোষ নাই। তারে দুইজনের পার্টির দলের একজন তারেক রহমানকে কুলাঙ্গার বললেও তারা কিছু বলে না। এই দেশের সরকারের প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বললে সমস্যা নাই যদি আপনি স্বাধীনতা বিরোধী হন। এই দেশের জামাত যদি আপনাকে কুলাঙ্গার বলে কোনো সমস্যা নাই, কারণ তারা জামাত। কিন্তু জয় বাংলা স্লোগান দিলে আপনার সমস্যা, বঙ্গবন্ধুর নাম নিলে সমস্যা। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সবার বাড়ি টয়লেট বানাইতে চাইতেছেন, এই দল কি ফ্যাসিবাদী নয়? এখনো কি সন্দেহ আছে আপনার এই দল ফ্যাসিবাদী না? যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় একটি দলকে নিষিদ্ধ করে তারা ইলেকশন করেছে, বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে তারা ইলেকশন করেছে, এই দল কি ফ্যাসিবাদী নয়? যারা বলেছে যারা আওয়ামী লীগ করে তাদের স্বতন্ত্র ইলেকশন করতে দেবে না, এই দল কি, এই সরকার কি, যারা এখন সেই ব্যক্তিগুলোই এখন সরকার গঠন করেছে, তারা কি ফ্যাসিবাদী নয়? কোনো সন্দেহ আছে কি? তো তারা তাইবুর রহমানকে নজরদারিতে রাখবেই, পুরো বাংলাদেশটাকেই তারা নজরদারিতে রেখেছে। তারা আওয়ামী লীগের নেতাদের আসাদুজ্জামান রিপন বলেছেন, ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনি আরেক ডক্টর, তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর টয়লেট বানিয়ে ফেলবেন, তিনি বলেছেন। তো এই ধরনের কথাবার্তা কখন মানুষের মুখ থেকে বের হয়? যখন একটি সরকার বা সরকারের নেতারা যখন ফ্যাসিবাদী হয়ে যায়, তখনই তো এই আচরণগুলো করে। ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সহ শামীম ওসমান, এমনকি এই সেলিনা হায়াত আইভি, তারও বক্তব্যকে বলা হয়েছিল স্বৈরাচারী বক্তব্য। আমরা দেখেছি সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে বাংলাদেশের তৎকালীন বিরোধী দল, সংখ্যায় কম ছিল, তারা প্রতিবাদ করতো, কলাম লিখতো। এখন তারা কোথায়? এই দেশটা তখন পুরো পুরো মিডিয়া তাদের দখলে, আদালত তাদের দখলে, বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য তাদের দখলে, সংসদ তাদের দখলে এককভাবে, এবং তারা কোনো বিরোধিতা মানবে না। এখন যারা আছে তো বিরোধী দল নয়, জামাত তো বিরোধী দল নয়। তাহলে বিরোধী দল যদি হতো জামাত, তাহলে তারেক রহমানকে কুলাঙ্গার বলে, তার দলকে কুলাঙ্গার বলে, সরকারকে কুলাঙ্গার বলে তারা টিকে থাকে কিভাবে? যেখানে আপনি তারেক রহমানের সমালোচনা করার সাথে সাথে আপনি জেলে চলে যান, জয় বাংলার লোকের পক্ষে হলে, মুক্তিযুদ্ধের পক্ষের হলে, আওয়ামী লীগের পক্ষে হলে। সেলিনা হায়াত আইবিকে তো তারা মার্কিংয়ে রাখবেই। তারা তো আসলে ওটা ট্র্যাপ পেতেছে, কারা কারা আসে তাদেরকে ধরবে। তারা রুই মাছটাকে ছেড়ে দিয়েছে, চেলা ঢেলা মলা, তারপর দারকিনা, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ, এগুলোকে ধরবে। এই জন্যই তো সেলিনা তো আইভিকে ছেড়েছেন, এই আইভি আপাকে ছেড়েছেন তারা। আপনি কি মনে করেছেন তারা ভালোর জন্য ছেড়েছে? কারণ শয়তান যখন কোনো ভালো কাজ করে, ধরে নেবেন তার পিছনে আর একটা মহা শয়তানি রয়েছে, তার জন্যই সেলিনা হায়াত আইভিকে ছাড়া হয়েছে। এটা আমরা বুঝি, এটা বোঝার মতো যোগ্যতা আমাদের আছে। এটা আওয়ামী লীগও বুঝে, যারা রাজনীতি সরে সরে বুঝে, তারা জানে। তারা তো থাকবেই, কারণ তারা তো আসলেই ভয় পায়। তো যারা ভয় পায়, কারা ভয় পায়? দুইটা, একটা হলো হয় দুর্বল, নাহলে ফ্যাসিবাদী। দুটোর মধ্যে একটা অথবা দুইটাই। দুর্বলই তো ফ্যাসিবাদ হয়ে ওঠে। যার ভরসা আছে জনগণের প্রতি, যার ভরসা থাকে জনগণের প্রতি, সে তো ফ্যাসিবাদী হবে না, এদের তো ফ্যাসিবাদী হতেই হবে। এদের তো তার জন্য শুধু তাই না, আপনি দেখেন সেনাবাহিনী এখনো মাঠে, তার মানে কি? তারা তো ফ্যাসিবাদী। গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোদিন সেনাবাহিনী থাকে শুনছেন আপনি কোনোদিন? ইমার্জেন্সি কারণে, কোনো কারণে কিছুদিনের জন্য থাকে। জেনারেল এরশাদ ছিল সামরিক শাসক, সে রাখতে পারে। তারেক রহমান তাহলে কি সামরিক শাসক, নাকি সামরিক শাসকের সরকার এই তারেক রহমানের সরকার? কোনটা? প্রশ্ন আসে। কোন আক্কেলে বাংলাদেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, প্রফেসর এরা কথা বলে না? কোন আক্কেলে বাংলাদেশের রাজনীতিবিদরা একটি টু শব্দটি করে না? আজকে ধরেন এখন আওয়ামী লীগ ক্ষমতায়, আর আওয়ামী লীগ 18 মাস সেনাবাহিনী যদি দেশ চালাইতো, এতক্ষণ মসজিদের মিম্বর গরম হয়ে যেত।
এতক্ষণ পল্টন ময়দানে বামপন্থীরা গরম করে ফেলতো, এতক্ষণ কলামের পর কলাম প্রসব করতো, এতক্ষণ টকশোর উপর টকশো হইতো। কই কাউকে তো বলি না একবার বলতে। আপনি কি কোনো টিভি চ্যানেলে বলতে শুনেছেন কোনো বিএনপি নেতাকে, জামাত নেতাকে, হেফাজত নেতাকে বলতে শুনেছেন, বা কোনো এমপিকে, ভাবি পোলাদের বলতে শুনেছেন যে সেনাবাহিনী কেন মাঠে? তো এরা তো ফ্যাসিস্ট। এরা শুধু ফ্যাসিস্ট না, এরা আলট্রা ফ্যাসিস্ট। শুধু ফ্যাসিস্ট হলে তো একটা বাংলাদেশের তো মানুষজন এমনি মানসিকভাবে ফ্যাসিস্ট, এরা হচ্ছে আলট্রা ফ্যাসিস্ট। তার জন্য তারা আইবি রহমানের ওইখানে পাহারা বসিয়েছে এবং আরো পাহারা বসাবে, কোনো সন্দেহ নেই, ধরপাকড় করবে। আইবি, আমি বললাম তো, ছোট মাছ দিয়ে বড় মাছ ধরে না, মানে আপনি পাঠা পাঠিয়ে বা ছোট ছোট হরিণ দিয়ে আপনি সিংহ বাঘ ধরবেন, এইখানে উল্টা হয়েছে, সিংহকে রাখা হয়েছে ভেড়া, পাঠা, ঘোড়া এদের ধরার জন্য, এদের খাওয়ার জন্য। এগুলো আমরা বুঝি। জি, ধন্যবাদ। জি, ফরিদ ভাই, রফিক ভাইয়ের কাছে এই বিষয়ে একটু জানতে চাইবো যে রফিক ভাই, সেলিনা হায়াত আইভি দীর্ঘ প্রতীক্ষার পর, এমন তো অনেকেই জেল খাটছেন, খুবই ক্লিন ইমেজের একজন ডাক্তার সেলিনা হায়াত আইভি প্রায় 391 দিন, প্রায় না 391 দিন জেল খেটে জামিনে মুক্ত হওয়ার পরেও শান্তি নেই। ওনার বাড়ির উপরে নজরদারি চলতে, কারা আসছে, কারা কথা বলছে, লোক সমাগম যেন হতে না পারে, এই নানা পদক্ষেপ, এমনকি সিসিটিভি ক্যামেরাও লাগানো হচ্ছে। প্রশ্ন হলো, এটি কি ফ্যাসিবাদী আচরণ নয় রফিক ভাই? মাসুদ ভাই, আপনি হাসালেন। এই যে আমরা নাটক আগে গ্রামে যে আপনার গ্রাম্য পতন নাটক দেখতাম, ওইখানে বলো যে কি যেন একটা বলতো, তুই আমাকে হাসালি, না আপনি হাসালেন ভাই। আমরা মনে করছিলাম যে, এবং এই দেশের জনগণ মনে করছিল সত্যি কথা যেটা, যে 18 মাসে ইউনুস থেকে মুক্তি যদি আমরা পাই, তাহলে আমরা মনে অনেক কিছু শান্তি পেলাম। কিন্তু এই যে দেখেন, 18 মাস পরে আরো 3 মাস, 3.5 মাস, মানে 4 মাস। আপনি দেখেন, আপনি অনলাইনে দেখেন, এটা ভাই আপনি তো কেউ শিখাই দিচ্ছেন না, রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, ওই যে আধা সাংবাদিক, আমার মতন মধ্যে পুয়া সাংবাদিক, ফুল সাংবাদিক, যারা মনে করেন যে ওদের দেখে চামচা মনে করেন যে ছিল, একসময় করে মানে তাদের ঘুর সমর্থক ছিল, তারা কি বলতেছে, তারা কি বলতেছে বলেন? আর এই যে আমাদের যে ফখরুল সাহেব, একটি এই যে আমার একটু অনলাইনে আমি করছি, যে একটা বক্তব্য দিয়েছে, এমন এক শক্তির উত্থান হয়েছে যারা গণতন্ত্র বিশ্বাস করে না। এখন গণতন্ত্র বিশ্বাস করে এমন এক শক্তির উত্থান হয়েছে, তা আপনারা কি গণতন্ত্র বিশ্বাস করেন? আর ওরা তো আপনারা খালাতো ভাই না, বাইস্তা না বাইগনা, ফরিদ ভাইয়ের বাইস্তা আর বাইগনা, তাই না ফরিদ ভাই? আপনার ভাইস্তা আর বাইগনা, এরা হলো গণতন্ত্র বিশ্বাস করেন। এটা তো আমরা আগে থেকে দেখতেছি, সারা জীবনে দেখতেছি। দেখুন, এই যে আপনার এটা হলো আইবি কে মুক্তি দিচ্ছে, দেখাইলো যে আমরা মুক্তি দিচ্ছি, কিন্তু তাকে নজরবন্দি করে রাখলো। ওই যে আপনার আমাদের ওই যে অনির্বাচন সরকারের সময় শেখ হাসিনা আর ইয়াকে আপনার বেগম খালেদা কি আপনার বন্দি রাখছিল না, বন্দি কি ওই নিজের বাসার মধ্যেই বন্দি করে রাখছিল, সবকিছু ঠিক ছিল কিন্তু আলাদা ভাবে রাখছিল। জাস্ট এটাও এরকম, ওইটা জেলখানা মানে ওরা নতুন রূপের জেলখানা আর কি, ওইটাই। আর এই একজন আইবি রে মুক্তি দিলেন। আপনার আইবির, আমি আইবির কথা বলি, আমি জানি না ওনার কথা ব্যক্তিগতভাবে, ওনার নামে কোনো দুর্নীতির কোনো মামলা হয় নাই, আমি শুনি নাই। উনি যেহেতু সিটি কর্পোরেশনের 2 বার মেয়র ছিল, সেই হিসেবে দুর্নীতির সাথে কোনো না কোনো মানে কোনোভাবে পেশ লাগতে পারে, দুর্নীতির একটা মামলা হইতে পারত, এটা আমার বিশ্বাস। উনি নিজে না করলে উনার মানে ইয়ার কারণে হইতে পারত। কিন্তু ভাই ব্যারিস্টার সুমন, তাকে আপনি কি বলবেন? ব্যারিস্টার সুমন রে তাকে কি বলবেন? নিজের টাকা খরচ করে যে ফরিদ ভাইয়ের মতো যে জনগণকে গাছ দিতে হয়, যেন আমার অফার করছে যে আপনি গাছ লাগান, আমি টাকা দিব। আমি ফরিদ ভাই বলছেন আপনার উদ্দেশ্য কি? ফরিদ ভাই বলে আমার কোনো উদ্দেশ্য না, সামাজিক উদ্দেশ্য। তো উনি টাকা দিয়ে আমারে গাছ লাগাইবো, আমারে টাকা দিবে, এটা এলো। তাহলে এটা যদি বলি, আমি এরপর তো ফরিদ ভাই জিজ্ঞাসা করতে, ফরিদ ভাই আপনার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য আছে না? পরে আপনি কি বললেন যে না ভাই আমার কোনো উদ্দেশ্য নাই, কারণ ওনার বাড়ি হলো এক ডিস্ট্রিক্ট, আমার বাড়ি আরেক ডিস্ট্রিক্ট। উনি এরকম না যে আমার এলাকায় ইলেকশন করবে আমি তাদের ভবিষ্যতে ভোট দিব, উনি তো প্রেসিডেন্ট ইলেকশন করবো না, তাই না? আর প্রেসিডেন্ট সিস্টেম তো এরকম নাই। এখন এই যে ব্যারিস্টার সুমনের কথা বলেন, কয়জন সুমনের কথা বলবেন বলেন? ব্যারিস্টার সুমনের নাম যদি আসে এই কারণে, কারণ নিজের টাকা খরচ করে, আমি বাংলাদেশে এভাবে আর দেখি নাই যে নিজের টাকা খরচ করে সে ব্রিজ করছে, এলাকা উন্নয়ন করছে।
এমপি হওয়ার আগে। সেই লোককে আপনি যদি আজকে 1.5 বছর ধরে জেলে রাখেন, তাকে মুক্তি না দেন, আপনি আওয়ামী লীগে শুনেন বারে নির্বাচন হয় যেখানে আপনার ইয়া হয় না, এটা কোনো আওয়ামী লীগের সার্টিফিকেট দেরিয়া না, ওটা মতামত। যেন আপনি 3 জনকে আমরা আওয়ামী লীগের দালাল বলে, অথচ আমরা কিন্তু আওয়ামী লীগ কিছু চাপাই না, জীবন আওয়ামী লীগের কোনো সদস্যই না, তাই না? তাহলে এখন আমরা আওয়ামী লীগ, ওই যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে এখন আওয়ামী লীগের দালাল। এইটা হলো মানে এই ব্যারিস্টার সুমন, সে কোনো দুর্নীতি করে নাই, কিছুই করে নাই, মাত্র এমপি হয়েছে, এমপি হওয়ার পরেই সরকার পতন হইলো, নিজের টাকা খরচ করে আপনার ব্রিজ করলো, এখন এরপরে তাকে 1.5 বছর দিয়ে জেলে রাখছেন। ওই বারের নির্বাচনে যারা আছে এদেরকে ভোট দিতে দেন না, তারা ইলেকশন করতে। টাকা জমা নিলেন কেন বারের? একটা ফর্মে 40,000, 50,000, 60,000 টাকা জমা দিছে, তারাই সাক্ষাৎকার দিছে। টাকাটা মজা লাগে না? আপনার বারে এসে টাকা নিবেন, ওইটা মজা লাগে, মানে চা নাস্তা খাওয়ার সময় জন্য, ওইটার জন্য পরে আবার নিয়ে জমা নিয়ে পরে বাতিল করে দিচ্ছেন। ফেসিবাদী আর কি বলবেন? ফেসিবাদী তো মনে করে দেখছেন কি, আর কি দেখছেন আপনি? কুয়াটা ফেসিবাদী বলবেন। এই যে প্রতিদিন আপনি কি দেখছেন? আপনি কি অনলাইনে থাকেন? আমি সারাদিন অনলাইনে থাকি, প্রতিদিন কতগুলি লোকরে পিটায় 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 মারতেছে, হাত পা বাইরে পিটায় ভাঙতেছে, কতগুলি নারীকে ধর্ষণ করিয়া রাস্তাঘাটে আপনার বস্তার মধ্যে ফেলে প্রতিগুলি আসতেছে। অনেক সময় গুলি শেয়ার করি না, কারণ মনে হয় যে হয়তো আগের কিনা, পরে দেখা গেল না এটাই হয়। গতকালকে কি হইলো? গতকালকে একটা সব মিডিয়াতে আসছে, মানে ছোট ছোট মিডিয়া, মানে এই যে অনলাইন মিডিয়া, একটা মেয়েকে বিএনপি করে ছেলে আর 5 জন মিলে ধর্ষণ করছে।